জয় ঢাকের উপস্থাপনায় আমার লেখা লজেন্স গল্পটি পড়ছি আমি সকণ্ঠে দোয়েল বন্দ্যোপাধ্যায়। সে অনেককাল আগেকার কথা। মেখলিগঞ্জকে তখন ঠিক শহরের পর্যায়ে ফেলা যায় না, তবে সেখানে বাজার, দোকান, স্কুল সবই ছিল। আর ছিল মেখলিগঞ্জের চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া হলুদবন নদী। ওমা, নদীর নাম হলুদবন কেন? পাড়ার বুড়ো মানুষরা বললেন, কে জানে বাপু কেন। তবে ছোটবেলায় শুনেছি নদী আর চা বাগানের মধ্যে সত্যি একখানা হলুদ বন ছিল। সেখানে নানা রঙের ফুল ফুটত। তারপর গঞ্জের বহর বাড়ল, বাড়িঘর তৈরি হলো, বন গেল, তবে নামটি রয়ে গেল। বুড়ো মানুষদের ছোটবেলা যখন, তখন তো আর মাথা ঘামিয়ে লাভ নেই। মেখলিগঞ্জে বেড়াবার মতো কিছু নেই। তবে ওই দূর পাহাড়ের পথে যাওয়ার সময় দু চারজন পর্যটক এসে বলেন, নদীর নাম হলুদবন কেন? তখন সকলেই ঠোঁট উল্টে বুড়ো মানুষদের মতোই বলে, কে জানে বাপু। সেই নদীর ধারেই কাকডাকা ভোরে পাওয়া গেল তাকে। চোখে জল টলটল, মুখে কথা নেই। চা বাগানে কাজে যাচ্ছিল দুখিয়া। সেই প্রথম দেখতে পায় তাকে। দুখিয়ার কোঁচড়ে ছিল ছোট ছেলে মেয়েদের জন্য কেনা লজেন্স। একখানা তার দিকে এগিয়ে দিতেই কাঁপা কাঁপা কচি হাতে সেটা নিয়ে টপ করে মুখে পুরে দিল সে। দুখিয়া তখন তাকে কোলে করে হাটে নিয়ে গেল। দুখিয়ার কোলে তাকে দেখে সকলে দৌড়ে এলো। ওমা, এটা কে গো? কেমন চাঁদপানা মুখ, কথা বলে না কেন? ও খোকা, তোমার নাম কি, বাড়ি কোথায়? সে কিছু বলল না, শুধু এগাল থেকে ওগালে লজেন্স চালান করলো। মালোপাড়ার শশী ঠাকরুন বললেন, ও দুখিয়া, পেলে কোথায় একে? দুখিয়া বলল, ওই তো নদীর ধারে, বাপমাকেও খুঁজলুম, পেলুম না। বাঘে নেয়নি তো? ধুত, বলল দুখিয়া, ওখানে আর বাঘ কোথায়? কে জানে কে রেখে গেছে দুধের শিশুকে। গঞ্জের মুরব্বীরা বললেন, তা বললে তো হয় না, এ ছেলের বাপমার খোঁজ করতেই হবে। তারপর সারা গঞ্জ জুড়ে খোঁজ খোঁজ, নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল সব তন্ন তন্ন করে খুঁজেও তাদের পাওয়া গেল না। দেখতে দেখতে বছর ঘুরে গেল। সে তখন আধো আধো কথা কয়। দুখিয়াই তার দায়িত্ব নিল। সবাই আবার তাকে বলল, ও খোকা, তোমার বাড়ি কোথায়? সে ওই নীল পাহাড়ের দিকে আঙুল তুলে বলে, ওই দে ওখানে। ওখানে কোথায়? ব্যাস, সে আর কিছুই বলে না, খালি লজেন্সটা এগাল থেকে ওগাল করে। সকলে আবার তার নাম জিজ্ঞেস করলো। সে আধো আধো স্বরে বলল, লজেন্স। সকলে হো হো করে হাসলো। দুখিয়া লজ্জা লজ্জা মুখ করে বলল, আমি রোজ একখানা করে দিই কিনা, তাই ওই শব্দটাই। মেখলিগঞ্জের মানুষজন তো আর খারাপ নয়। তারা দুখিয়াকে বলল, এমন নাম তো চলবে না, দুদিন পরে একে তো স্কুলে দিতে হবে। তখন তো নাম ধাম, শাকিন, ঠিকানা, যা হোক একটা কিছু তো দিতে হবে নাকি? দুখিয়া মাথা হেলিয়ে খুব ভাবল, প্রত্যেকেই খুব ভাবল। শেষে ওই যে হাটের ঠিক পাশের ঘোষবাবুদের পুকুর, আর তার ঠিক পাশেই মস্ত গির্জা, তার বুড়ো ফাদার জন লাঠি ঠুকঠুক করে এসে বললেন, এ শিশুকে তো স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন ওই নীল আকাশের দেশ থেকে, তাই আমি ওর নাম দিলুম নীলাভ। সেই সুন্দর মিষ্টি নাম সকলেরই খুব পছন্দ হলো। কিন্তু তা হলে কি হবে, খাতায় কলমে নীলাভ হলেও মেখলিগঞ্জের ছেলে বুড়ো সবাই তাকে ডাকতে লাগলো লজেন্স বলে। দেখতে দেখতে আরো বছর গড়িয়ে গেল। নীলাভ এখন স্পষ্ট কথা কইতে পারে, কিন্তু তাতে কি, সে কথা বলে খুবই কম। দুখিয়া চা বাগানে কাজ করে আর সে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তবে বছরের একটা সময় তাকে দারুণ খুশি দেখায়। সে হলো মেখলিগঞ্জের ঘুড়ি উৎসবের দিন। সে যে বুড়ো ফাদার জন, তারও আগে যিনি ফাদার ছিলেন তার নাম ছিল ফ্রান্সিস। তার বাড়ি ছিল সেই ইউরোপের কোনো এক সুন্দর মতো দেশে। তা সেখান থেকে সব ছেড়ে ছুড়ে মেখলিগঞ্জের গির্জেতে চলে এসে তিনি সন্ন্যাসী হলেন ঠিকই, কিন্তু তাঁর একটা নেশা তিনি ছাড়তে পারলেন না। সেটা হলো ঘুড়ি ওড়ানোর বাতিক। বসন্তকাল এলেই ফাদার ফ্রান্সিস হৈ হৈ করে ঘুড়ি ওড়াতেন। শুধু নিজেই নয়, গাঁ শুদ্ধ সকলকে সেখানে সামিল করতেন। আহা, সে ঘুড়ির যেমন রং তেমনি বাহার। ফ্রান্সিস মারা যাওয়ার পরও মেখলিগঞ্জে ঘুড়ি ওড়ানোর উৎসব থেকেই গেল। তবে কি ফাদার ফ্রান্সিসের সময়কার ঘুড়ির বাহার আর রইল না। লজেন্স হাঁ করে ঘুড়ি দেখত আর আপন মনেই হাসত।
এবছরেও দেখতে দেখতে বসন্ত এসে গেল। সবাই ঘুড়ি তৈরিতে মন দিল। গেলবার মেখলিগঞ্জে বদলি হয়ে এসেছেন নতুন দারোগা প্রদীপ সমাদ্দার। হাসি খুশি আমুদে মানুষ। পেশায় দারোগা হলে কি হবে, লোকটা মোটেও দারোগার মতো নয়। দেশ বিদেশে ঘুরেছেন, ভারী মজার মজার গপ্প বলতে পারেন। তিনি ঘোষণা করলেন এবার যার ঘুড়ি সবচেয়ে ভালো হবে তার হাতে তিনি নিজে পুরস্কার তুলে দেবেন। ব্যাস, যেই না বলা অমনি গঞ্জে একেবারে ঘুড়ি তৈরির হিড়িক পড়ে গেল। পুরস্কার পেতে কার না ভালো লাগে। প্রতিযোগিতার দিন মেখলিগঞ্জের আকাশ নানা রঙের ঘুড়িতে ছেয়ে গেল। সমাদ্দার মশাই নিজে হাতে খাতা কলম নিয়ে নম্বর দিতে থাকলেন। এমন সময় দেখা গেল সমস্ত ঘুড়িকে ছাপিয়ে ওই দূরে চা বাগানের ঠিক ওপর দিয়ে উঠছে মস্ত এক পাখি। আবার সবাই চোখ কচলে দেখলো, না না, পাখি নয় তো, এ যে মস্ত একটা ঘুড়ি। যেমন তার বাহার তেমনি তার রং। বসন্তের সোনা রোদ্দুর সে পাখির সোনালি ডানায় পড়ে ঝলমল করছে। ছোটরা জিজ্ঞেস করলো, এ ঘুড়ি কার? বড়রা বলল, এ ঘুড়ি কার? দারোগাও বললেন, সত্যি তো, কে ওরা এ ঘুড়ি? খোঁজ খোঁজ। শেষে নুটুবাবুর নাতি চিৎকার করে বলল, আরে এ তো লজেন্সের ঘুড়ি, এ তো আমি দেখেছি, সে তো দিন রাত্রির ওই নদীর ধারে বসে এটা তৈরি করত। দারোগা বললেন, লজেন্সকে? সকলে তখন তাকে লজেন্সের গপ্প বলল। তিনি শশব্যস্ত হয়ে বললেন, ডাকো ডাকো তাকে, শিগগিরই নিয়ে এসো আমার সামনে। ছোটরা হই হই করতে করতে দৌড়ে গিয়ে লজেন্সকে ডেকে নিয়ে এলো। সে বেচারা অত শত না বুঝে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দারোগার দিকে। দারোগা বললেন, এত চমৎকার ঘুড়ি তুমি নিজে তৈরি করেছো? লজেন্স মাথা নেড়ে হ্যাঁ বলল। দারোগা সমাদ্দার আবার বললেন, কিন্তু এ পাখি তো এদেশের নয়, এই পাখি তুমি কোথায় দেখলে? লজেন্স সেই নীল পাহাড়ের দিকে আঙুল তুলে বলল, ওই যে ওখানে। কিন্তু তারপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু মুখের লজেন্সখানা এগাল থেকে ওগাল করল। দারোগা দিব্যি খুশি হয়ে তার হাতে এ বছরের সেরা ঘুড়ির পুরস্কার তুলে দিলেন। পুরস্কারের মোড়ক খোলার পর দেখা গেল সেটা একটা বই, তাতে নানা রঙের ঘুড়ির ছবি। বইয়ের নাম ফ্রাঙ্কলিনের ঘুড়ি। দারোগা বললেন, এ এক ছোট ছেলের গল্প। পরে সে মস্ত মানুষ হয়ে জগৎজোড়া নাম করেছিল ঠিকই, কিন্তু ছেলেবেলায় সে কেমন ঘুড়ি ওড়াতে ভালোবাসত সেই নিয়েই গপ্প। লজেন্স বড় বড় চোখে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু সকলে মিলে দারোগাকে বলল, ওকে বই দিয়ে কি লাভ দারোগা বাবু, ও তো পড়তেই পারে না। সে কি, পড়তে পারে না কেন? ও মা, ও যে স্কুলে যায় না। কি জ্বালা, স্কুলেই বা যায় না কেন? আহারে বেচারা, ওর তো বাপ নেই মা নেই, থাকে তো দুখিয়ার কাছে, ওকে আর কে স্কুলে দেবে? উহু উহু বলে মাথা দুলিয়ে দারোগা বললেন, তা বললে কি আর হয়? শেষে লেখাপড়া না শিখে গুন্ডা বদমাইশ হলে পরে তো আমাকেই দৌড়ঝাঁপ করে ওকে ধরতে হবে। এই বয়সে এত হাঙ্গামা পোষায় নাকি? সকলে বলল, সে তো ঠিকই, সে তো ঠিকই, তবে এখন উপায়? উপায় একটাই, আমি ওকে আজকেই ফাদার জনের স্কুলে ভর্তি করে দেবো। ওখানকার ছাত্রাবাসেই ও থাকবে, আর ওর লেখাপড়ার সব খরচ আমার। সবাই শুনে ধন্য ধন্য করলো, কিন্তু দুখিয়া আছাড়ি পিছাড়ি কেঁদে বলল, সে এতটুকু বয়স থেকে ছেলে আমার কাছে আছে, আমি ওকে ছেড়ে থাকবো কেমন করে? ফাদার জন বললেন, তুমি মোটে চিন্তা করো না, শনি রোববার ও তোমার কাছেই থাকবে। তখন দুখিয়ার মুখে হাসি ফুটল। স্কুলে তো ভর্তি হলো লজেন্স, তবে দেখা গেল লেখাপড়ায় তার সেরকম মন নেই। ফাঁক পেলেই সে ঘুড়ি বানায়, আর রাতে হস্টেলে সকলের চোখ এড়িয়ে সে দারোগাবাবুর দেওয়া বইখানা অল্প অল্প পড়ে আর ছবির পাতা উল্টোয়। পড়ে আর ভাবে, ভাবে আর অবাক হয়, সারা বিশ্বে এত জায়গায় এত মাতামাতি হয় ঘুড়ি নিয়ে। তারপর ভাবতে ভাবতেই মুখের লজেন্সখানা এগাল ওগাল করতে করতে ঘুমিয়ে পড়ে। প্রতি বছরই ঘুড়ির উৎসবে লজেন্সের ঘুড়ি সেরা শিরোপা পায়। শুধু তাই নয়, কেউ আবদার করলেও তাকেও ঘুড়ি বানিয়ে দেয় লজেন্স। দেখতে দেখতে শীতকাল এসে গেল। দারোগাবাবুর মেয়ে ঝিমলির বিয়ে ঠিক হলো। আনন্দের কথা, সারা মেখলিগঞ্জের লোক পাত পেরে নেমন্তন্ন খেলো। কিন্তু দারোগাবাবু ভেউ ভেউ করে কেঁদে বললেন, মেয়েটা অনেক দূর চলে যাবে গো। অনেক দূর মানে কত দূর? অনেক দূরের দেশ, সে যাচ্ছে জাপানে। জামাই ওখানেই চাকরি করে কিনা। শশী ঠাকরুন একগাল হেসে টপ করে মস্ত এক রাজভোগ মুখে পুরে বললেন, সহজ কথায় বললেই তো হয় বাপু, যে মেয়ে তোমার বিলেত যাচ্ছে। সে যাই হোক, ঘরের মেয়ে বিলেত যাচ্ছে বলে সারা গঞ্জের লোক প্রচুর কান্নাকাটি করলো, আর ঝিমলি নতুন বউটি হয়ে হুশ করে উড়োজাহাজে চেপে জাপানে চলে গেল। বছর পাঁচেক পর সে যখন মেখলিগঞ্জে এলো, তার সঙ্গে বছর তিনেকের ডলপুতুলের মতো একটা মেয়ে। সে সারা মেখলিগঞ্জে দৌড়ে বেড়ায়, খেলে বেড়ায়, সবার কোলে চড়ে ভারী আমোদ করে।
দারোগাবাবুও বেশ খুশি নাতনি পেয়ে। লজেন্স এসে ঝিমলির সঙ্গে দেখা করে। ঝিমলি তাকে জাপান দেশের গল্প শোনায়। সেখানে রাজা আছেন, রানী আছেন, আর আছে তাদের মস্ত রাজপ্রাসাদ। জাপান দেশটা ছবির মতো সুন্দর। সেখানে নানা রঙের ফুল ফোটে, কত পাখি আর প্রজাপতি উড়ে বেড়ায়। এমন সব গপ্প শুনে লজেন্সের মন ভালো হয়ে যায়। ঝিমলিদের ফেরত যাওয়ার সময় এগিয়ে এলো। সকলেরই মন খারাপ। লজেন্স এসে ঝিমলিকে মস্ত একটা ঘুড়ি তার মেয়ের জন্য উপহার দিল। চোখ জুড়িয়ে যায় সে ঘুড়ি দেখলে। ঝিমলি তার গাল টিপে বলল, একদিন তোকে ঠিক নিয়ে যাব ওই দেশে। লজেন্স কিছু না বলে শুধু হাসে আর লজেন্সখানা এগাল-ওগাল করে। সেই যে জাপান দেশের মস্ত রাজপ্রাসাদ, সেখানে থাকেন সম্রাট আকিহিতো আর থাকেন তার সম্রাজ্ঞী আকিকো। কিন্তু এত বৈভবের মধ্যে থেকেও সম্রাটের মন ভালো নেই। হবেই বা কি করে? সম্রাজ্ঞী আকিকোর মুখে যে হাসি নেই। কেন নেই? না, তার সাধের কুকুর ইনু কিছুদিন আগেই মারা গিয়েছে। কুকুরের শোকে সম্রাজ্ঞী শয্যা নিয়েছেন। কথা বলেন না, খাবার খান না। ডাক্তার বদ্যি সবাই জবাব দিয়ে দিয়েছে। রানীমা বোধহয় আর বেশি দিন। সেদিন সম্রাজ্ঞীর সখী তার চুল বেঁধে দিচ্ছে, এমন সময় রানীমা বলে উঠলেন, ওই তো আমার ইনু। সখী তো অবাক। রানী যে অনেকদিন পর কথা বলেছেন। সে বলে, কই রানীমা, কোথায় আপনার ইনু? ওই যে ওই আকাশে। সখী অবাক হয়ে দেখে, সত্যি তো তাই। ইনুর মতো দেখতে একখানা কুকুরছানা ওই আকাশে ভাসছে। সে দৌড়ে যায় সম্রাটের কাছে। সম্রাট তখন গোমরা মুখে ছাদে পায়চারি করছিলেন আর দীর্ঘশ্বাস ফেলছিলেন। সখীর মুখে ইনুর কথা শুনে সম্রাট তো অবাক। রানীর আবার মাথাখানা বিগড়ে গেল নাকি, ভাবলেন মনে মনে। তখন সেই সখী আবার বললেন, ওই দেখুন মহামান্য সম্রাট, বলেই সে আকাশের দিকে দেখালো। সম্রাট অবাক হয়ে দেখলেন, সত্যি তো ইনুর মতো দেখতে একটা কুকুর। না, এ তো একটা ঘুড়ি, দারুণ একটা ঘুড়ি। দেখতে দেখতে সেই ঘুড়ি আচমকা সুতো কেটে ভোঁকাট্টা হয়ে সম্রাটের বাগানে এসে পড়ল। সম্রাট তার মন্ত্রী, সেনাপতি সকলকে বললেন, এক্ষুনি যাও, খুঁজে বের করো কে ওরা, এমন চমৎকার ঘুড়ি। কিন্তু তাকে খুঁজতে হলো না। ঘুড়িখানা ফেরত নিতে মায়ের হাতটি ধরে সে নিজেই গুটি গুটি পায়ে হাজির হলো সম্রাটের প্রাসাদের বিরাট দরজার সামনে। সে তো আর সম্রাটের ভাষা বুঝবে না, তাই তার হয়ে তার মা সম্রাটকে বলল, মহামান্য সম্রাট, এই ঘুড়ি বানিয়েছে আমার দেশের একটি ছেলে। সম্রাটের পিছু পিছু সম্রাজ্ঞীও এসে দাঁড়িয়েছেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, কোথায় তোমার দেশ? সকলে অবাক। রানীর যে বেদম অসুখ, তিনি তো কথা কন না, খাবার খান না। সম্রাট বললেন, তোমার দেশ থেকে সেই ছেলেটিকে আনতে পারবে? তার যাওয়া আসার সব খরচ দেবে রাজপরিবার। ঝিমলি মুচকি এসে বলল, অবশ্যই মহামান্য সম্রাট। ঝিমলি অসময়ে মেখলিগঞ্জে আসায় চিন্তায় পড়ে গেল সবাই। তারপরেই খুশির খবর শুনে সকলের সে কি আনন্দ। দুখিয়া বলল, ও ঝিমলি দিদি, তোমার মতো লজেন্সও বিলেত চলে যাবে? বিলেতের রাজা আমাদের লজেন্সকে গারদে পুরে দেবে না তো? ঝিমলি হেসে বলে, বিলেত নয় গো, এ অন্য দেশ। বালাই ষাট, গারদে কেন পুড়বে? তুমি কিচ্ছুটি চিন্তা করো না, আমি ওকে ভালোই রাখবো। লজেন্সের পাসপোর্ট হলো, ভিসা হলো, উড়োজাহাজের টিকিট হলো। দেখতে দেখতে তার যাওয়ার দিন এসে গেল। সারা মেখলিগঞ্জের লোক তাকে বিমানবন্দরে ছাড়তে এলো। বাকি যাত্রীরা ভাবলো কোনো কেউকেটা নাকি। দেখা গেল সে বড় বড় চোখওয়ালা চাঁদপানা এক ছেলে। জাপানে পৌঁছে তো লজেন্স অবাক। এত বড় প্রাসাদ, এ যে তাদের মেখলিগঞ্জের সমান। সম্রাট আর সম্রাজ্ঞী নিজেদের ভাষায় খুব আহ্লাদ প্রকাশ করে লজেন্সকে কোলে তুলে নিলেন। সে তো ছাই কোনো কথাই বুঝছে না। শেষে দোভাষীর ডাক পড়ল। সম্রাট বললেন, এ কুকুর তুমি কোথায় দেখলে? লজেন্স বলল, ওই যে ওখানে। দোভাষী সম্রাটের কানে কানে কি যেন বলল। তারপর সম্রাট সম্রাজ্ঞীর কানে কানে কি যেন বললেন। তারপর রাজসভার সকলেই সকলের কানে কানে কি যেন বলল। সম্রাট বলল, তুমি জানো ওইদিকে কি আছে? লজেন্স বলল, সে জানে না। ওইদিকে আছেন পাহাড়ের দেবতা ফুজি। তুমি কি তাকে দেখেছ? লজেন্স বলল, না, সে দেবতা ফুজিকে দেখেনি, কিন্তু মেখলিগঞ্জের নীল পাহাড় দেখেছে। সকলে তাকে বলল, মেখলিগঞ্জের নীল পাহাড়ের চেয়েও সুন্দর হলো এই ফুজি। সম্রাট বললেন, একদিন তিনি লজেন্সকে নিয়ে ফুজি পাহাড় দেখতে যাবেন। লজেন্স কিছু না বলে শুধু হাসল। সে সম্রাটের মস্ত প্রাসাদের অতিথি হলো। সারাদিন সে প্রাসাদে ঘোরে, খায় দায় আর ঘুড়ি বানায়। সেসব সুন্দর ঘুড়ি দেখে সম্রাজ্ঞী একদম সুস্থ হয়ে গেলেন। তাতে সম্রাটেরও আহ্লাদ আর ধরে না। তিনি লজেন্সকে বললেন,
তুমি বাছা এখানেই থেকে যাও, আর মাস 6 পরে জাপানে ঘুড়ির উৎসব হবে, তুমি সেখানে সুন্দর সব ঘুড়ি ওড়াতে পারবে। লজেন্স কিন্তু রাজি হলো না। সে জানালো সে ফিরে যেতে চায় মেখলিগঞ্জে। সেখানে আছে হলুদ বন নদী, যেখানে আছে তার নীল পাহাড়, আছে দুখিয়া, ফাদার জন, শশী ঠাকরুন আর দারোগা বাবু। সম্রাটের হাজার অনুরোধ, সম্রাজ্ঞীর চোখের জল, কিছুতেই আটকে রাখা গেল না তাকে। সম্রাট বেজার মুখে বললেন, তুমি চলে গেলে ঘুড়ি উৎসবের কি হবে? লজেন্স বলল সে দেশে ফিরেই উৎসবের জন্য ঘুড়ি তৈরি করে সম্রাটকে উপহার দেবে। কিন্তু ফুজি পাহাড়, দেবতা ফুজি, তাকেও তো দেখলে না তুমি। লজেন্স কিছু না বলে শুধু হাসলো আর মুখের লজেন্স এগালোগাল করলো। মেখলিগঞ্জে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচল লজেন্স। এখানে সে আবার মুক্ত স্বাধীন হয়ে ঘুরতে থাকলো। জাপানের ঘুড়ি উৎসবের কথা যদিও ভোলেনি সে। সম্রাটকে কথা দিয়েছে যে উৎসবের আগেই ফাদার জনের সাহায্যে মস্ত ঘুড়ি উপহার পাঠালো জাপানের সম্রাটকে। কিছুদিনের মধ্যেই সম্রাটের চিঠি এলো ফাদার জনের কাছে। চিঠি পড়ে তো ফাদার অবাক। তিনি লজেন্সকে ডেকে পাঠিয়ে বললেন, নীলাভ, তুমি তো একটা পাহাড় তৈরি করে পাঠিয়েছ সম্রাটকে, তাই না? লজেন্স বলল, হ্যাঁ ফাদার। তুমি কোথায় দেখলে সে পাহাড়? ওই যে ওখানে, বলে সেই নীল পাহাড়ের দিকে আঙুল তুলল লজেন্স। আর তারপর মুখের লজেন্সটা ঠিক তখনই সারা জাপান দেশকে মুগ্ধ করে সম্রাটের রাজপ্রাসাদের ছাদ থেকে আকাশে ভাসতে থাকলো দেবতা ফুজি।